আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা বিষয় ইদানিং আমার মনে বেশ আসছে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের রাজনীতিতে কি কিছু পরিবর্তন আসছে? আপনারা কি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? এবং এই প্রশ্নটা আমার মনে হয় আলোচনাটা একটু জরুরি। আমরা এতদিন জামাতে ইসলামকে যেভাবে চিনতাম, যেভাবে জানতাম, এবং আমাদের প্রায়ই বলতে শুনতাম, আমি নিজেও বহুবার বলেছি, জামাত কেন ৭১-এর ভূমিকা নিয়ে কথা বলে না? জামাত কেন আমাদেরকে বলে না যে ৭১-এর যে ভূমিকা ছিল তার দলের, এই দলের, যদিও সেই সময় যারা ছিল নেতৃবৃন্দ অথবা কর্মীও যারা ছিল, তাদের কেউই এখন আর ওইভাবে দলের নেতৃত্বে নাই। তারপরে আমরা বলি যে সেই নেতৃত্ব যে ভূমিকা রেখেছিল, সেই ভূমিকার ব্যাপারে জামাতের মূল্যায়নটা কি? জামাত কি সেই ভূমিকাটাকে সমর্থন করে? হ্যাঁ, ঠিক আছে, সেটা হয়তো জামাতে ইসলামের তৎকালীন নেতৃবৃন্দের, তৎকালীন নেতৃত্বের একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু সেই সিদ্ধান্তটা সঠিক ছিল কি ভুল ছিল, এই কথাটা কেন জামাতে ইসলামের বর্তমান নেতৃত্ব বলেন না? এটা কিন্তু আমারও দাবি ছিল। আমি একবার একটা কন্টেন্ট করেছিলাম যে ওনারা সব কিছু জানেন, ওনাদের এখানে লেখাপড়া জানা শিক্ষিত প্রচুর লোক আছেন, কিন্তু এই কথা বললেই অনেকে বলেন ওই সময় আমরা ছোট ছিলাম। হ্যাঁ, ছোট ছিলেন, কিন্তু বড় হয়ে তো পড়েছেন, আপনাদের ইতিহাস দেখেছেন, এখন আপনারা সেই ইতিহাসের ভিত্তিতে মূল্যায়নটা করুন। এই ধরনের কিন্তু কথা আমি বলেছি, আরও অনেকেই বলেছেন। জামায়াত এই সমস্ত ব্যাপারে নীরব থেকেছে। কিন্তু আমার কেন যেন মনে হয় এই নির্বাচনের আগেই জামাত হয়তো এই বিষয়ে একটু সরব হবে, এবং আমার এটাও ধারণা যে জামায়াত হয়তো ৭১-এর জন্য তাদের ভুল হয়েছিল এই মর্মে তাদের কেন্দ্রীয় পর্যায় থেকে একটা বিবৃতি তারা দেবে, আমার ধারণা। কারণ তাদের কর্মকাণ্ড, বিভিন্ন ঘটনা প্রবাহ সেই দিকেই তাদের মনোভাবের ব্যাপারটা ইঙ্গিত করে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামের যে ছাত্র সংগঠন যেটা আছে, ইসলামী ছাত্র শিবির, তাদের ভূমিধস বিজয় হয়েছে, এটা আপনারা সবাই দেখেছেন। আমরা একদিন বলতাম জামায়াতে ইসলাম ইসলাম ভিত্তিক রাজনীতি করেন। হ্যাঁ, ইসলাম তাদের ভিত্তি, অবশ্যই কোনো সন্দেহ নেই, কিন্তু তারা যে সকলকে নিয়ে অন্য ধর্মের লোকদেরকেও বাদ দিয়ে রাজনীতি করে না, তার প্রমাণ কিন্তু প্রথমবারের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তাদের যে প্রার্থী তালিকা সেখানে দেখলাম। সেখানে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের বাইরেও প্রার্থী ছিলেন। ইনকিলাব মঞ্চের একজন প্রার্থী ছিলেন, যিনি নাকি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পোস্টে যিনি ইলেকশন করেছেন, তার নাম ফাতেমা তাসনিম জুমা। তিনি কিন্তু ইসলামী ছাত্র শিবির করেন না। পরে আমি কোথায় একটা দেখলাম, উনি একটা সাক্ষাৎকারে বলেছেন বটে যে যদি উনি পরবর্তী জীবনে কখনো রাজনীতিতে যুক্ত হন, তাহলে হয়তো তিনি বিএনপি রাজনীতির ব্যাপারে আগ্রহী হবেন। জামাতে কথা কিন্তু বলেননি। আবার এখানে একজন অমুসলিম প্রার্থীও ছিলেন, তিনি হলেন সর্বমিত্র চাকমা। উনি সদস্যবিদ্যা পদে দাঁড়িয়েছেন এবং সেখানে উনি পাশ করেছেন। এই সর্বমিত্রের চাকমারও একটা ইন্টারভিউ আমি দেখলাম, সেখানে উনি বলেছেন উনি কেন জামাতের প্যানেলে এসেছেন। উনি বলেছেন যে এই প্যানেল তো সবাই আছে, এখানে এটা তো ঐক্যবদ্ধ প্যানেল, এখানে ভিন্ন ধর্মের লোকও থাকতে পারে, তারা তো আমাদেরকে জায়গা দিয়েছে। এবং উনি বলেছেন যে আমি তো এর আগে বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, তো আমার পছন্দ হয় না ওদের রাজনীতি, ওনাদের রাজনীতি আমার পছন্দ হয়েছে, এখানে আসছি। তার মানেটা কি? তার মানে ইসলামী ছাত্র শিবিরের উপর ভিন্ন ধর্মের অথবা অন্য দলের অনেকেও কিন্তু আস্থা রাখছে, তাদের যে ওয়েলফেয়ার পলিটিক্স এখন যারা করছে এই বিষয়ের উপর। মাথায় রাখুন ভাই, রাজনীতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যে রাজনীতি আমরা দেখেছি, প্রতিদিনই দুনিয়া পাল্টাচ্ছে, রাজনীতিও পাল্টাচ্ছে, মানুষের চিন্তা পাল্টাচ্ছে, মানুষের চাহিদা পাল্টাচ্ছে। ভাবুন, কখনো ভেবেছেন জীবনে যে মেয়েদের হলে ইসলামী ছাত্র শিবির এত ভোট পেতে পারে? কেন তারা পেয়েছেন? মেয়েরা ইসলামী ছাত্র শিবিরকে নিরাপদ একটা দল মনে করেছে, এই জন্যই তো। সেই নিরাপত্তা তারা কেন মনে করলো? তারা কি সবাই মূর্খ? অত হতে পারে না। ইউনিভার্সিটিতে পড়ে তারা মূর্খ না, তারা আমার আপনার চেয়ে অনেক জ্ঞানী, এবং তারা আধুনিক বিশ্বের সঙ্গে তাদের সম্পর্ক। তারাও মনে করেছে এরা আমাদেরকে নিরাপত্তা দেবে। এই মনে করাটা আসলো কোত্থেকে? ওদের আচরণ থেকে আসছে। সে আচরণটা আসলো কোত্থেকে? বিষয়গুলো কিন্তু একটার সঙ্গে একটা সম্পর্কিত। দেখুন,
নির্বাচনে বিজয়ের পর এই শিবিরের যারা নির্বাচিত হয়েছেন পুরো কমিটি তারা কিন্তু রায়ের পরের দিনই তারা রায়ের বাজার বদ্ধভূমিতে গিয়েছেন। আমরা সেটাকে বলি যে শহীদ, মানে 71 সালে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য যে যে স্মৃতিসৌধ আছে সেখানে গিয়েছেন, কবর আছে, এবং সেখানে তারা তাদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছেন। এদেরকে কে মেরেছিল? 14ই ডিসেম্বর 1971 এদেরকে কে মেরেছিল? বলা হয়ে থাকে যে এদেরকে মেরেছিল রাজাকার আল বদর আল শামস এরা। এদেরকে কিন্তু সরাসরি পাক বাহিনী মেরেছে এই কথা বলা হয় না, কারণ এদের সবাইকে ওই সময় যার যার বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল কিন্তু এরা। তাহলে আমি এর মাঝখানে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে ওনারা তো এখানে গিয়েছেন, গিয়ে তাদের মাগফিরাত কামনা করেছেন, তো ওনারা কি যাদের হাতে তাদের মৃত্যু হয়েছে, যারা তাদের হত্যা করেছে, তাদের শাস্তিও কি আল্লাহর কাছে কামনা করেছিলেন? এই প্রশ্নে নানা ধরনের আমি প্রশ্নটা করেছিলাম যে নানা ধরনের মন্তব্য এসেছে, কিন্তু আমার ধারণা হত্যাকারী সে হত্যাকারী, যে দলেরই হোক না কেন, হত্যাকারীর জন্য তারা শাস্তি চাইবে না, আমি এটা এখন মনে করি না। কেন মনে করি না সেটাও বলছি। এই যে তারা গিয়েছেন ওখানে, এটা কিন্তু এই ইসলামী ছাত্র শিবির নিজেরা সিদ্ধান্ত নিয়ে যাননি। ওনারা তাদের মূল যে দল আছে সেই দলের সঙ্গে আলাপ করে গিয়েছেন। কিন্তু আপনারা দেখবেন যে এই ব্যাপারে জামায়াতে ইসলামীর যিনি আপনার নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উনি প্রথম আলোকে একটা ইন্টারভিউতে বলেছেন যে আমরা এটা সিদ্ধান্ত নিয়ে করেছি, মানে জামাতে ইসলামী সিদ্ধান্ত দিয়েছে তোমরা ওখানে যাও। যে এবং তাহের সাহেব আরও কি বলেছেন, উনি বলেছেন স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশ গঠন ও বিনির্মাণে যাদের ভূমিকা আছে আমরা তাদের সম্মান জানাই, তাদের অবদান আমরা স্বীকার করি, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সেজন্য ডাকসুর বিজয়ী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা জুলাই শহীদ সহ 71-এর শহীদদের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেছে। তার মানে দলীয় সিদ্ধান্ত, মানে জামায়াতে ইসলামের সিদ্ধান্ত। ভালো, আপনি বলবেন যে এটা তো হতেই পারে না, এটা হতে পারে না, আগে হয়নি কখনো। 1971-এর পরে এ পর্যন্ত জামায়াতে ইসলাম অথবা ইসলামী ছাত্র শিবিরের কেউ, কোনো পর্যায়ের কেউ এই রায়েরবাজার বদ্ধভূমিতে 71-এর শহীদদের জন্য দোয়া অথবা মাগফিরাত কামনা করতে যায়নি। দিস ইজ ফার্স্ট টাইম। পরিবর্তনটা হচ্ছে, কিন্তু আমি মনে করি এগুলো পরিবর্তনের ইঙ্গিত। হলে কি হবে সেটা নিয়ে একটু বলে আমি শেষ করে দিচ্ছি। দেখুন, আমরা বলেছি যে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ভোটগুলো কিন্তু জামাতে ইসলাম পেয়েছে। তখন একটা সরল অনেকে অঙ্ক করার চেষ্টা করেছেন, তাহলে কি জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের ভোটগুলি জামাতে ইসলাম পাবে যদি আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকে, যদি ব্যালট পেপারে নৌকা না থাকে, তারা কি পাবে? কিন্তু এক্ষেত্রে বড় একটা ঝামেলা ছিল। সেই ঝামেলাটা হলো যে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে, কি হতে পারে? সম্ভাব্য অনেকগুলি ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা ঘটতে পারে আওয়ামী লীগের কেউ ভোট দিতেই যাবে না, হতে পারে। আরেকটা হতে পারে আওয়ামী লীগ তাদের কাছে যাবে যাদের কাছে নিরাপত্তা পায়। এই নিরাপত্তাটা কিন্তু গত কয়েক মাসে দেখা গেছে তারা বিএনপির কাছ থেকে পায়নি, অনেক ক্ষেত্রে জামাতের কাছ থেকে পেয়েছে। আর জাতীয় পার্টি তাদের তো নিরাপত্তা দেওয়ার ক্ষমতাই নেই, তারাই তো নিজেদের দলের উপর আছে। কিন্তু জামাতের মার্কায়, মানে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার ক্ষেত্রে আওয়ামীপন্থীদের, আওয়ামী ভোটারদের সবচেয়ে বড় বাধাটা ছিল মুক্তিযুদ্ধ। তারা মনে করে, আওয়ামী লীগ মনে করে মুক্তিযুদ্ধটা, তারা হলো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। তারা কি করে এমন একটা দলকে ভোট দেবে যে দলটা নাকি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে? এটা তো হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি জামাত এখন বলে যে মুক্তিযুদ্ধে আমাদের দলের ওই সময় নেতৃত্ব যে সিদ্ধান্তগুলি নিয়েছে, যে ভূমিকা রেখেছে, তার জন্য আমরা লজ্জিত, আমরা জাতির কাছে ক্ষমা চাই, তাহলে কিন্তু ওই আওয়ামী লীগার যারা নাকি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে যাদের মধ্যে আপনার সমস্যা তৈরি হতো, মুক্তিযুদ্ধের ইস্যুটা সামনে চলে আসতো, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। বলা যায় না, জামাত হয়তো এই সুযোগটাও নিতে চাইতে পারে, আমি জানি না, এই সবই আমার হাইপোথেসিস। আমি বলছি সম্ভাবনাগুলির কথা। সামনে রাজনীতিতে কি হতে পারে সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি। আমি অবাক হব না যদি আমরা খুব শিগগিরই দেখি এই জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের প্রশ্নে একটা সিদ্ধান্তে আসছে, এবং আমার ধারণা ওনারা আসবেন। যদি সেরকম আসে, আমি মনে করব এটা তাদের রাজনৈতিক যে দূরদর্শিতা তারই প্রকাশ ঘটবে।
এবং এখন পর্যন্ত যে সমস্ত নমুনা আমরা দেখছি, আমার কেন যেন মনে হচ্ছে জামাতে ইসলাম আলটিমেটলি হয়তো সেদিকে যাচ্ছে। যদি যায়, তাদের প্রতি আমার শুভকামনা থাকবে।